আচ্ছা, অ্যাডজেক্টিভ দেখো সেন্টেন্সে অবস্থান থেকে অ্যাডজেক্টিভ চেনা। এক বা একাধিক ওয়ার্ড যখন কোনো নাউনকে মডিফাই করে অর্থাৎ এর দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন এখানে খেয়াল করো যে কোনো নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করলে যে শব্দটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কাজেই ওই নাউনের পূর্বে যে শব্দটা বসেছে সেটাই মূলত অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন আই বট এ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং। আমি একটি খুব সুন্দর সোনার আংটি কিনেছিলাম। দেখো এই আংটিটা হচ্ছে নাউন। এখন এই আংটি নাউনের পূর্বে ওই আংটি নাউনের যে পরিচয় প্রদান করার জন্য যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে, বিউটিফুল, গোল্ডেন রিং, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। গিভ মি এ হোয়াইট কালার্ড ড্রেস, এই ড্রেসটা হচ্ছে নাউন। তো এই নাউনের পূর্বে দেখো নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করার জন্য বসেছে হোয়াইট কালার্ড, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। দেয়ার ইজ লিটল ওয়াটার, অল্প পানি রয়েছে ইন দ্য পট, পাত্রে। তো ওয়াটারের পূর্বে দেখো লিটল কথাটি রয়েছে, এটা ওয়াটারের পরিমাণ প্রকাশ করেছে, তাই লিটল হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। হাসি ওয়ান্টস টু হ্যাভ মাদারলি অ্যাফেকশন ফ্রম দ্য উইমেন, এই অ্যাফেকশনটা হচ্ছে নাউন, কাজেই এই অ্যাফেকশনের পূর্বে মাদারলি কথাটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কোন নাউনের পূর্বে যদি কোনো শব্দ থাকে যে শব্দটি উক্ত নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করবে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এটা হচ্ছে প্রথম সূত্র গেল এটা। দ্বিতীয় কথা, অ্যাডজেক্টিভ চিনব কিভাবে? একটু আগে যে কথাটা বলেছি সেটাই একটু এখানে ব্যাখ্যা দিচ্ছি অফিসিয়ালি। হ্যাঁ, একটু আগে যে ব্যাখ্যা দিয়েছিলাম ওটা হচ্ছে আনঅফিসিয়ালি, কারণ হচ্ছে ওটা নাউনের সময় যে আলোচনাটা করেছিলাম তাই। তো এই ওটা নাউনের আলোচনা ছিল না, ওটা মূলত অ্যাডজেক্টিভ ছিল। তো অ্যাডজেক্টিভের আলোচনা এখন করছি। দুটি নাউন যদি পাশাপাশি বসে প্রথমটি দ্বিতীয়টিকে কোয়ালিফাই করে তাহলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই অ্যাডজেক্টিভকে নাউন ফাংশনিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অথবা নাউন অ্যাডজেক্টিভ বলে। আমরা মানে এইচএসসি তে তোমাদের যে মডিফায়ার্স আসতো সেখানে এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হতো, তোমাদের মনে আছে কিনা? যেমন আমি যদি বলি যে হি ইজ এ কলেজ স্টুডেন্ট, সে একজন কলেজ ছাত্র। তো দেখো এখানে স্টুডেন্টটা কি বলতো? নাউন। আবার দেখতে পাচ্ছি কলেজও তো নাউন, তাই না? কলেজও নাউন। কিন্তু যেহেতু এই স্টুডেন্টের পূর্বে বসেছে অর্থাৎ নাউনের পূর্বে বসেছে, নাউনের পূর্বে যেই বসুক না কেন, নাউনের পূর্বে কালা মেয়া ধলা মেয়া যে বসুক না কেন সবই তোমার অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের পূর্বে এখানে কলেজ বসেছে, যদিও কলেজ অর্থ অনুসারে নাউন, কিন্তু এই বাক্যে যেহেতু নাউনের পূর্বে বসেছে সেহেতু সেটা অ্যাডজেক্টিভ। তো যেহেতু তোমার অর্থ অনুসারে নাউন এবং অবস্থান অনুসারে অ্যাডজেক্টিভ, এর জন্য এটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলে থাকি। আরো উদাহরণ যদি দেই, যেমন হি ইজ অ্যান ইংলিশ টিচার, তিনি একজন ইংলিশ টিচার। এখানে দেখো টিচার শব্দটা নাউন, এই নাউনের পূর্বে তার পূর্বে আরেকটা নাউন বসেছে কিন্তু, তো এটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। যেমন দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি ইজ ভেরি রিচ, লাইব্রেরি একটা নাউন, আবার তার পূর্বে যে ইউনিভার্সিটিটা বসে এটা একটা নাউন, কিন্তু ও নাউনের পূর্বে বসলো কেন? এর জন্য ওকে আমরা অ্যাডজেক্টিভও বলি, তার জন্য এটার নাম নাউন অ্যাডজেক্টিভ। আই এম এ কলেজ স্টুডেন্ট, হি ইজ মাই ফেসবুক ফ্রেন্ড, ফ্রেন্ড একটা নাউন, আবার ফেসবুকও একটা নাউন। তো এটা যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে তার জন্য এটাকে আমরা বলে থাকি নাউন অ্যাডজেক্টিভ। এই টপিকটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। 3 নম্বর কথা, সাধারণত বি ভার্ব ও অন্যান্য লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। কার কার পর? বি ভার্বের পরে। কার পরে? বি ভার্ব। বি ভার্ব চিনো তো সবাই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই যে অ্যামিজার ওয়াজার বা বি ভার্ব যেটা, এই বি ভার্বের পরে গুড শাহচল বলে দিয়েছিল কলেজের অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ, তোমরা বেশ মনোযোগ দিয়ে খেয়াল করছো, ধন্যবাদ তোমাদের। তো সাধারণত ভার্ব, বি ভার্ব, অ্যামিজার ওয়াজার এবং লিঙ্কিং ভার্ব। দেখো বি ভার্বও কিন্তু একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব তোমরা চেনো কিনা? লিঙ্কিং ভার্ব হচ্ছে হওয়া, থাকা, খাওয়া, মানে সরি হওয়া, থাকা, হওয়া, থাকা, এটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। হওয়া বুঝাতে, যে হওয়া বুঝাইতে কি বুঝায়? যেমন অ্যামিজার ওয়াজার এটা হওয়া, বিকাম মানে হওয়া, আবার হচ্ছে তোমার থাকা, যেমন স্টে, রিমেইন, এগুলো হচ্ছে থাকা। তবে আমাদের একটু মুখস্থ রাখতে হবে মূলত লিঙ্কিং ভার্ব কোনগুলো। লিঙ্কিং ভার্ব হচ্ছে ধরো বি ভার্ব তো লিঙ্কিং ভার্ব, প্রতিষ্ঠিত লিঙ্কিং ভার্ব। তো স্মেল, লুক, লুক মানে তাকানো না, লুক মানে মানে তোমার দেখানো। যেমন ইউ লুক স্মার্ট, তোমাকে স্মার্ট দেখায়, এরকম যখন হয়। লুক, অ্যাপিয়ার, সিম, রিমেইন, বি ভার্ব মানে অ্যামিজার ওয়াজার, গ্রো, টেস্ট, ফিল, বিকাম, এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব।
তোমাদের প্রশ্ন হতে পারে যে কোনগুলো নিচের কোনটি লিঙ্কিং ভার্ব, তখন বলে দেবে যে এগুলো মুখস্থ রেখে দেবে যে এই ভার্বগুলো মূলত লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, যেমন হি ইজ ফুলিশ, সে বোকা, তাহলে এখানে ইজ এর পর দেখো ফুলিশ অ্যাডজেক্টিভ বসেছে। হানি টেস্ট সুইট, তো টেস্ট ভার্বের পরে যে শব্দটা বসেছে লিঙ্কিং ভার্বের পর সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ইয়াং ম্যান সিমস ভেরি সেন্সিবল, সিমস এর পর যে ভার্বটা বসেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য রোজেস ইন আওয়ার গার্ডেন স্মেল রিয়েলি সুইট, তাহলে স্মেল এর জন্য যে শব্দটা বসেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। রুল নম্বর 4, অ্যাডজেক্টিভের ব্যবহার। আর্টিকেল অথবা অন্য ডিটারমাইনার ও নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। এটা যেমন মনে করো দি কলিং বেল, এটা তো আর্টিকেল তাই না, এটা আর্টিকেল। আর্টিকেল পরে নাউন বসে সেটা আমরা জানি, কিন্তু এই যে বেলটা, এই বেলটা কিন্তু একটা নাউন। তো মনে রাখবে যে আর্টিকেল এবং নাউন এর মাঝখানে যে শব্দটা বসে সেটার নামই অ্যাডজেক্টিভ। এটা কিন্তু আমরা একটু আগেও প্র্যাকটিস করার সময় একটা পেয়েছিলাম, যেমন ইওর টেক্সট বুক, তাই না, ইওর টেক্সট বুক। দেখো এটা হচ্ছে ডিটারমাইনার, ইওর পসেসিভ, এটা হচ্ছে ডিটারমাইনার, আর হচ্ছে বুক হচ্ছে আমার নাউন। তাহলে ডিটারমাইনার এবং নাউনের মাঝখানে যে শব্দটা বসেছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো। যেমন জ্যোতি ইজ এ বিউটিফুল গার্ল, দেখো এ হচ্ছে একটা আর্টিকেল, এই গার্ল হচ্ছে একটা নাউন, তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে শব্দটা বসেছে বিউটিফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারেক ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে এ হচ্ছে একটা আর্টিকেল, স্টুডেন্ট হচ্ছে একটা নাউন, তো আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে শব্দটি বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়ান সেকেন্ড রিভাইজ করি, দেখি মনে আছে কিনা। প্রথম কথা হচ্ছে কোন নাউনের পূর্বে যদি কোনো শব্দ বসে সেটা অ্যাডজেক্টিভ। দ্বিতীয় কথা, পাশাপাশি দুটো নাউন বসলে পূর্ববর্তী নাউনটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তৃতীয় কথা, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। চতুর্থ কথা, আর্টিকেল বা ডিটারমিনার এবং নাউনের মাঝখানে, মানে কোন আর্টিকেল অথবা অন্য কোনো ডিটারমিনার এবং পরে যদি নাউন বসে এর মাঝখানে যে শব্দটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিছু এক্সারসাইজ রয়েছে তোমাদের জন্য, তোমরা একটু চেষ্টা করো, 10 থেকে 14 পর্যন্ত চেষ্টা করো। 5টা প্রশ্ন, 1 2 3 4 5, 5টা প্রশ্ন চেষ্টা করো সবাই, সময় দিচ্ছি, লিখে ডান লিখে দাও, আমাকে জানাও। একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা হচ্ছে সব থেকে মেইন কাজ আমাদের, বুঝলে, সব থেকে বড় কাজ হচ্ছে প্র্যাকটিস করা। যে যত প্র্যাকটিস করবে সে তত বেশি ভালো পারবে মূলত। আর প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের ভুলগুলোকে বের করতে পারি এবং আমরা আমাদের নিজেদেরকে আবিষ্কার করতে পারি। আচ্ছা, ডান হয়ে গেছে ইয়াকুব বাচ্চুর। ইয়াকুব বাচ্চু বেশ ভালো অ্যাক্টিভ আছে, বাকিরা চেষ্টা করো। মারিয়া আক্তার জেনি করে ফেলেছো। গুড। দিশা, হামি, তারপর হচ্ছে সিনথিয়া করে ফেলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো 10 নম্বর প্রশ্নটি কি বলেছে, স্টিল ওয়াটার মানে স্থির পানি, রানস ডিপ গভীরে যায়,
ওয়াটারটা হচ্ছে নাউন, তো নাউনের পূর্বে তার দোষগুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করার জন্য যে শব্দটি ব্যবহৃত হলো সেটা নিঃসন্দেহে একটি অ্যাডজেক্টিভ। 11 নম্বর, উই গো টু আওয়ার ইউনিভার্সিটি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যাই, বাই আওয়ার ইউনিভার্সিটি বাস। কি কায়দা দেখছো এখানে, আওয়ারটা হচ্ছে একটা কি ডিটারমাইনার, তো সেটা যদি না বোঝো, বাসটা হচ্ছে একটা নাউন, তো নাউনের পূর্বে তার দোষগুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করার জন্য যে শব্দটি বসছে সেটা হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ। তো বাসের পূর্বে ইউনিভার্সিটি, এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তোমাকে যদি আমি এইখানে আন্ডারলাইনটা করে দিতাম, মনে করো এইখানে যদি আন্ডারলাইনটা করে দিতাম, বলো তো এইটা কোন প্রকার পার্টস অফ স্পিচ হতো, আমাকে একটু কমেন্টে জানাও তো। যদি আমি এই আওয়ারের পরের যে ইউনিভার্সিটিটা আছে সেটার পর আন্ডারলাইন করতাম, তাহলে সেটা কি হতো, একটু কমেন্টে জানাও তো দেখি, কেউ একজনও পারো কিনা, এনিওয়ান। যদি এখানে এই আওয়ারের পরে যে ইউনিভার্সিটি আছে এটার পর যদি আমি আন্ডারলাইন করে দিতাম তাহলে কি হতো? গুড, ইয়াকুব, থ্যাংক ইউ। এটা হচ্ছে নাউন হতো তখন। কারণ কি বলতো, এই যে আওয়ারটা পসেসিভ, পসেসিভের পরে নাউন বসে, ঠিক আছে, শুধু পসেসিভের পর নাউন বসে, কিন্তু পসেসিভের পর যদি ডান পাশে নাউন থাকে মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, তো এইটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু তোমার মনে করো শুধু পসেসিভের পর যদি থাকতো এটা কিন্তু নাউন হতো। যাই হোক, থ্যাংক ইউ, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, পসেসিভ প্লাস নাউন হতো, রাইট সিনথিয়া নূর, তোমাকে ধন্যবাদ। 12 নম্বর প্রশ্নটি কি বলেছে, দিস ইজ এ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ফাইন, দি হচ্ছে আর্টিকেল, ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন, তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে নাউনের পূর্বে ইংলিশ, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, যদিও ইংলিশ একটি নাউন বা ভাষার নাম, কিন্তু এই বাক্যে যেহেতু ল্যাঙ্গুয়েজ নাউনের পূর্বে বসেছে সেহেতু সেটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। সো এটা আমাদের অপশন অ্যাডজেক্টিভ। 13 দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস। হেয়ার পপুলার, পপুলারটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্বের পরে বসেছে, মানে ইজ এর পরে বসেছে, যেহেতু লিঙ্কিং ভার্বের পরে বসেছে সেহেতু নিঃসন্দেহে এটা একটা অ্যাডজেক্টিভ। 14 নম্বর, 14 তো তোমাদের করতে দেয় নাই, দেখি টোটাল কয়টা আছে, 18টা আছে। আচ্ছা যাই হোক, আমি পারবা না তোমরা, আমি একটু ব্যাখ্যা দিয়ে দেই 14 নম্বর কি আছে। রোজিনা লুকস অ্যামেজড আফটার নোয়িং হার এইচএসসি রেজাল্টস। রোজিনাকে তার এইচএসসি রেজাল্ট জানার পরে খুবই অভিভূত দেখাচ্ছিল বা অ্যামেজড, বিস্মিত দেখাচ্ছিল। এখানে অনেকবার দেখো, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছে। সো লুক একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যামেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা 15 সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। দুঃখের প্রয়োজনীয়তা মধুর, এটা একটা ব্যতিক্রম বাক্য। দেখো সুইট বাক্যের প্রথমে বসেছে, এটা অনেক সময় গুরুত্ব প্রদান করার জন্য প্রবাদ বাক্যে এগুলো বসে। তো সুইট আর, এই বাক্যে সুইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মূলত বাক্যটা হওয়া উচিত ছিল দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, এটা বলা উচিত ছিল, কিন্তু এখানে লিঙ্কিং ভার্বের পরে বসার কথা ছিল, বাট এখানে বসেছে লিঙ্কিং ভার্বের আগে, মানে এটা সাহিত্যের বাক্য, তার জন্য প্রথমে অ্যাডজেক্টিভ বসেছে। এটা ব্যতিক্রম বাক্য, তো সুইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। 16 নম্বর বলেছে, দেখো লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো। এখানে ওয়াকিং কোন প্রকার পার্টস অফ স্পিচ, তুমি দেখতে পাচ্ছ এই একটা আর্টিকেল আর শ্যাডো একটা নাউন, তাহলে নাউন এবং আর্টিকেলের মাঝখানে বাম পাশে অবশ্যই অ্যাডজেক্টিভ বসে। লাইফ ইজ এ, আচ্ছা সরি, কি হলো, একটু বোধহয় হচ্ছে না। আচ্ছা সরি, একটু নেট বিভ্রাট দেখা দিয়েছিল। আচ্ছা ফাইন, তাহলে আমরা চলে আসি এবার 17 নম্বরে আসি। 17 নম্বরে কি বলছে, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড। অবস্থা প্রকাশ করার জন্য যে শব্দগুলো বসেছে সেটা অ্যাডজেক্টিভ। লাস্ট নাইট আই হ্যাড এ সাউন্ড স্লিপ। গত রাতে আমি একটি সুন্দর ঘুম দিয়েছিলাম। তাহলে স্লিপটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে তার দশগুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করার জন্য যে শব্দটি বসেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি এখনো পর্যন্ত হওনি, তোমাদেরকে অনলাইন প্রাইভেট ব্যাচে সম্পর্কে একটু জানাতে চাই।
আমাদের 2025 সালের যারা অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অনেক বছর পর তোমাদের অ্যাডমিশন টেস্ট হচ্ছে। তো সেই অ্যাডমিশন টেস্টে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা 25 দিন হাতে রেখে মূলত এই কোর্সটি করছি। আমরা প্রায় প্রতিদিনই ক্লাস করব। আমাদের ক্লাস হবে ফেসবুক প্রাইভেট ব্যাচে। তোমরা মাত্র 250 টাকায় আমরা 25টি লাইভ ক্লাসের মাধ্যমে মোটামুটি কোর্সটিকে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমাদের সপ্তাহে প্রায় 5 দিন ক্লাস নেব। আমরা রাত 9টায় আমাদের ক্লাস ফিক্স করেছি টাইম। তো তোমরা ক্লাস হবে আমাদের ফেসবুক প্রাইভেট ব্যাচে, ক্লাস হবে লাইভে স্মার্ট বোর্ড দ্বারা। লাইভ শেষে ক্লাসটা রেকর্ডেড থাকবে, তাই যদি তোমার কোনো ক্লাস মিস হয়ে যায় তুমি সেটা পরবর্তীতে করে নিতে পারবে। আমরা শুধু ইংরেজি পড়াই, তবে বোনাস হিসেবে তোমাকে বাংলা এবং জিকের কিছু মডেল টেস্ট হয়তো নিব, সেটা বোনাস। আর ভর্তি কনফার্ম করতে আমাকে জাস্ট টাকা পাঠিয়ে এই নম্বরে টাকা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠাতে হবে। তবে টাকা পাঠানোর আগে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করে নিবে। আমার সাথে যোগাযোগ করবে ভর্তি হওয়ার জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি অনেকেই জিজ্ঞেস করো স্যার আমাদের কোর্স প্ল্যানটা যদি একটু বলেন যে আমাদের কি কি পড়ানো হবে। দেখো, আমি তোমাদেরকে এই যে কোর্স প্ল্যানটা দেখাচ্ছি, আমাদের অ্যাডমিশন টেস্ট 2025 আমাদের যে টপিক আছে সেইগুলো দেখো। এখানে আমরা লেকচার নম্বর 1-এ আমাদেরকে প্রথম ক্লাসে আমরা কি পড়বো, ধরো পার্টস অফ স্পিচ এর বেসিক প্লাস ক্লাসিফিকেশন। আমাদের প্রথমত পার্টস অফ স্পিচের বেসিক যে সূত্রগুলো সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, প্লাস হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার, নাউন কত প্রকার, অ্যাডজেক্টিভ কত প্রকার, অ্যাডভার্ব কত প্রকার, এই যে প্রকারভেদ এখান থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো হয়। সো আমাদের প্রথম ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের বেসিক প্লাস ক্লাসিফিকেশনটা শেষ করব। এরপর প্রতিদিন আমাদের মুখস্থ পার্ট থাকবে। যেমন ধরো আমাদের কিছু মুখস্থ পার্ট রয়েছে যেগুলো অনেকটা মুখস্থ করতে হয়। ধরো নাম্বার, জেন্ডার, প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, প্রোভার্বস, ট্রান্সলেশন, এই যে আইটেমগুলো রয়েছে এর প্রত্যেকটি আইটেম থেকে আমি তোমাদেরকে প্রত্যেকদিন ক্লাস শেষে বা ক্লাসে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিই বা ছবি দিয়ে দিই, যে এখান থেকে সাজেশন, ধরো নাম্বার থেকে 20টা প্রশ্ন দিলাম, জেন্ডার থেকে 10টা প্রশ্ন দিলাম, ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে 15টা প্রশ্ন দিলাম। এরকম করে প্রতিদিন পড়া দিয়ে আমরা পরবর্তী ক্লাসে এর উপর একটা পরীক্ষা নেই, তারপরে আমরা আমাদের নতুন ক্লাস শুরু করি। যেমন দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড ফরমেশন অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমাদের পরীক্ষায় পার্টস অফ স্পিচের চিহ্নিতকরণটা আসে, যে একটা আন্ডারলাইন করে বলে যে এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ। আবার যেমন একটা শব্দ দিয়ে এই শব্দের অ্যাডজেক্টিভ কি, এই শব্দের ভার্ব কি, এরকম বলে। সো এইটা আমরা দ্বিতীয় ক্লাসে শিখবো। আর যথারীতি আমাদের প্রত্যেক দিনের ক্লাসে আমরা মুখস্থ পাঠের যে অংশটা রয়েছে তার উপর আমরা একটা সাজেশনস দিব, যেটা তুমি প্রতিদিন পড়ে প্রতিদিন পরীক্ষা দিবে, এবং এগুলো তোমার প্রতিদিন যদি এইভাবে করো তুমি তোমার কমপ্লিট হয়ে যাবে আশা করি, যেগুলো দরকার। তারপরে তৃতীয় ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আবার ইম্পর্টেন্ট রুলস গুলো আলোচনা করবো। অর্থাৎ প্রথম 3টি ক্লাসে আমাদের পার্টস অফ স্পিচ শেষ হয়ে যাবে। চতুর্থ ক্লাসে মোডালস, পঞ্চম ক্লাসে আমাদের চেঞ্জিং সেন্টেন্স, যেটা অর্থ অনুসারে চেঞ্জিং সেন্টেন্স। ষষ্ঠ ক্লাসে হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ, মানে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে পড়ে সেটা। সপ্তম ক্লাসে ডিগ্রি। অষ্টম ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। নবম ক্লাসেও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। দশম ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস এর প্রথম লেকচার। 11 নম্বর ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর দ্বিতীয় লেকচার, এবং 12 নম্বর ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর তৃতীয় লেকচার আলোচনা করব, এবং এর মাধ্যমে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস শেষ হয়ে যাবে। 13 নম্বর ক্লাসে আমরা আর্টিকেল শেষ করব। আর তোমার 14 নম্বর ক্লাসে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব বা শেষ করব ন্যারেশন। এক ক্লাসে ন্যারেশন যথেষ্ট। 15 নম্বর ক্লাসে আমরা কারেকশন, কমপ্লিটিং সেন্টেন্স, ফিলিং ইন দ্য গ্যাপস নিয়ে তোমাদেরকে শেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমার মনে করো 3টি গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আমি এখানে দিয়েছি, কারেকশন, কমপ্লিটিং সেন্টেন্স, ফিলিং ইন দ্য গ্যাপস, এগুলো কিন্তু আলাদা কোনো আইটেম না, এগুলো হচ্ছে তোমার সকল গ্রামারের একটা পুঞ্জীভূত রূপ। এই আইটেমগুলো মোটামুটি আগের যে গ্রামারগুলো পড়েছো, যেমন পার্টস অফ স্পিচ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ ইত্যাদির সমন্বয়ে এই 3টি আইটেম হয়ে থাকে। সো এই 3টা আইটেম হচ্ছে তোমার ওই আইটেমগুলো রিভিশন। আমরা বেশ কয়েকটি ক্লাসে, তোমার প্রায় 4-5টা ক্লাসে এইগুলো নিয়ে আলোচনা করব। আমাদের যখন 20টি ক্লাসের মাধ্যমে পুরো কোর্স একেবারে ফুল অ্যান্ড ফাইনাল ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা 10টি মডেল টেস্ট নিব তোমাদের লাইভে। প্রতিদিন 2টি করে ইংলিশের উপর মডেল টেস্ট নিব লাইভে, এবং এর সাথে সাথে আমার ক্লাসটি কিন্তু রিভিশন করা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত নিজে থেকে বঞ্চিত রাখছো, আমি মনে করবো যে বঞ্চিত রাখা ঠিক না। তোমাদের যাদের ইংরেজিতে এখনো দুর্বলতা রয়েছে, তোমরা যদি 20 দিনও হাতে সময় পাও পরীক্ষার আগে, তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। মাত্র 250 টাকা তোমাদের কোর্স ফি, একেবারে নামমাত্র মূল্যে। তো ব্যাচে ভর্তি হওয়ার জন্য তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপ SMS করো 01843852361 এই নম্বরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের ক্লাসটি একটু হলেও তোমরা উপকৃত হয়েছো ক্লাসের মাধ্যমে, আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো ক্লাসটিকে একটু শেয়ার করে দিও।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখো, আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একটু কমেন্ট করো, কারণ তোমরা একটু কমেন্ট কম করো বিধায় একটু অনুপ্রাণিত হয় না, মাঝে মাঝে ক্লাস বন্ধ রাখি। মানে তোমরা কমেন্ট করলে হয়তো মতামত দিলে আরো বেশি অনুপ্রাণিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা তোমাদের সকলকে অনেক অনেক ভালো রাখুক এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক সেই শুভকামনা রেখে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।